আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি রাবে ইসলাম স্নেহা। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 4 আসামিকে এবং আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় 7 আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দর্শক, সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, যুক্ত হব তার সাথে। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সাবরিনা, যেমনটি বলছিলাম, মামলার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। স্নেহা, আজকে সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুলের যে হত্যাযজ্ঞ হয়েছিল জুলাই আগস্ট গণহত্যায় এবং আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানোর ঘটনা, সেই ঘটনার জন্য আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশের 11 কর্মকর্তাকে, যারা ওই ঘটনার সাথে আসলে জড়িত ছিল, তাদেরকে আজকে আনা হয়েছে এবং আজকে এই দুইটি মামলা আসলে শুনানি হওয়ারও কথা রয়েছে। তো একটু পরে শুনানি শুরু হবে। তবে একটি তথ্য জানিয়ে দিতে চাই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা বিচারপতি ট্রাইব্যুনাল বরাবর চানখারপুলের যে ঘটনা, সেই ঘটনার ফর্মাল চার্জশিট আসলে দাখিল করবে। অর্থাৎ এই ফর্মাল চার্জশিট দাখিল করার মাধ্যমে আজকে থেকে এরপর থেকে আনুষ্ঠানিকভাবে আসলে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়ে যাবে। আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানোর ঘটনা, সেটিও কিন্তু তদন্ত কাজ প্রায় চলমান এবং তদন্ত কাজ প্রায় শেষ। তো আজকে না হলেও এটির যে তদন্ত কাজ, সেটি তদন্ত সংস্থা প্রসিকিউটর বরাবর এই তদন্ত কাজের যে প্রতিবেদন দাখিল করলে সেটিরও ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হয়ে যাবে। এখন পর্যন্ত আসামিদের আজকের দিনে আসলে হাজির করার কথা রয়েছিল। তো আজকে আসামিরা হাজির হয়েছে, একটু পরে শুনানি শুরু হবে। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল প্রসিকিউটররা বা চিফ প্রসিকিউটর যারা আছেন তারা এসে পড়েছেন এবং বিচারপতিরা আসবেন। এরপরেই শুনানি শুরু হবে এবং শুনানিতে যেহেতু আজকে ফর্মাল চার্জশিট দাখিল করা হবে, আজকে আমরা কিছু তথ্য প্রমাণ সহ আমরা অনেক তথ্য জানতে পারবো আসলে শুনানির পর। তো এখন পর্যন্ত শুনানির পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চানখারপুল এবং আশুলিয়ার হত্যার মামলার সর্বশেষ বিস্তারিত। আজ নজরুল জয়ন্তী, কবির স্মরণে নানা আয়োজন চলছে কুমিল্লা, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে। বিস্তারিত জানবো সহকর্মী সুমন কবির, ইলিয়াস আহমেদ ও তারেক রহমানের কাছ থেকে। প্রথমে যাচ্ছি কুমিল্লায়। সুমন, যেমনটি বলছিলাম, আজ সুবর্ণ জয়ন্তী, আপনার কাছে কি কি আয়োজনের খবর রয়েছে আমাদেরকে জানাবেন। আপনি যেটা বলছেন, আসলে কুমিল্লার 3 দিন ব্যাপী আসলে জাতীয়ভাবে আসলে কুমিল্লা জেলার 126টি জন্মজয়ন্তীগুলোকে যে আয়োজন চলছে এবং সেই দিক থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আজ প্রথম দিন তার এই উৎসব পালিত হচ্ছে। এবং সেদিক থেকে যে বলি, কুমিল্লার বিকাল 4টার দিকে আসলে প্রধানমন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী সাংস্কৃতিক উপদেষ্টা আসার কথা রয়েছে। তবে একটা বিষয়, কুমিল্লা আমরা দেখেছি যারা এখানে কাজ করছে তার দিন রাত পরিশ্রম করছে, কুমিল্লা একটা উৎসবের আমেজও রয়েছে। সেদিক থেকে বলি, কুমিল্লা জাতীয় যে পর্যায়ে কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে যে আয়োজন চলছে আমরা দেখেছি, আয়োজন সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। তবে একটা নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমি ওকে দিয়ে বিষয়ে কথা বলার চেষ্টা করবো। আসলে কুমিল্লায় যে কাজী নজরুল ইসলামের ভাস্কর্য এবং বিভিন্ন চিত্রকর্ম আসলে যিনি আসলে অঙ্কন করে থাকেন এবং দীর্ঘদিন যাবত আসলে আসলে এই বিষয়ে নতুন প্রথম কি তুলে ধরতে চেষ্টা করছে। আসলে এইবার চতুর্থবারের মতো কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন হচ্ছে। এবারের জন্মবার্ষিকীতে একটা ভিন্নতা আছে যে 24-এর গণ অভ্যুত্থানকেও আমরা স্মরণ করে এই কাজী নজরুলের জন্মদিবস পালন করছি। আসলে এই প্রদর্শনীতে আমরা নজরুলের কতগুলো চিত্র প্রদর্শনীও রাখছি, এই জন্য যে আমাদের প্রজন্ম যাতে নজরুলকে খুব ভালোভাবে ধারণ করে, লালন করে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সাথে এই 24-এর গণ অভ্যুত্থানে তার যে একটা গান ছিল কারার ওই লৌহ কপাট, ওইটা যাতে আসলে আমরা সবাই মনে প্রাণে লালন করি, ধারণ করি, এটার উপর ভিত্তি করে আমরা আসলে যেটা বলছে মনে মনে লালন করে ধারণ করার জন্য আসলে নজরুলের জন্ম শতবার্ষিকী আসলে কুমিল্লায় নজরুলের যে স্মৃতি রয়েছে তার তাৎপর্য রয়েছে। সেদিক থেকে বলি কুমিল্লা একজন মানে নজরুল ভক্ত এবং নজরুলের দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং একেবারে সাম্প্রদায়িকতা করছে কুমিল্লা। আসলে আপনি কি বলবেন নজরুলের আগামী ভবিষ্যতের জন্য? নজরুল আগামী প্রজন্মের কাছে কুমিল্লার এক অবিচ্ছেদ্য অংশ। এই অংশকে তুলে ধরার জন্য কুমিল্লায় 93 সালে 15টি যে নজরুলের স্মৃতিচিহ্ন রাখা হয়েছিল, সেটি এখন সংরক্ষণের অভাবে এবং কর্তৃপক্ষের উদাসীনতা হারিয়ে যাচ্ছে।
এই হারিয়ে যাওয়া যে উপলক্ষে 4 বার জাতীয়ভাবে কুমিল্লা উদযাপিত হলো নজরুল, কিন্তু এই 15টি স্থানে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না। কালের বিবর্তনে এই স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণ করছে না এবং পড়াশোনা উদাসীনতা। আমরা বলবো আগামী প্রজন্মের কাছে নজরুলকে যদি তুলে রাখতে হয় এবং নজরুলের এই জীবন এবং নজরুলের স্মৃতিকে যদি ধারণ করতে হয় আগামী প্রজন্ম, তাহলে এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করা অতীব প্রয়োজন। কুমিল্লা আসলে নজরুলকে যথাযথভাবে পালিত করার জন্য আসলে 126তম জন্মজয়ন্তী মুরাদনগরের যে দৌলতপুর নজরুল নার্গিসের সাথে যে সম্পর্ক হয়েছিল, সে কারণে আসলে নজরুল নার্গিসকে অবলম্বন করে কাব্যগ্রন্থ রচনা করেছেন। ছায়া কাব্য, ফুলের হাওয়া মতো যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, কালোদী, সেই কালোদী কাব্যগ্রন্থের মাধ্যমে কুমিল্লা নজরুলের স্মৃতি রয়েছে আমরা দেখতে পেয়েছি। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাতীয়ভাবে আবার নজরুলের এই কুমিল্লা 126তম জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে নজরুল জন্মজয়ন্তীর। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমাদের চলা হচ্ছে ময়মনসিংহ ইলিয়াস বিস্তারিত জানাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, অর্থাৎ এই ত্রিশালেই কিন্তু 2 বছর কাটিয়েছিলেন কবি এবং সেই ত্রিশালেই জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানমালার, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একটি র্যালি। অর্থাৎ ত্রিশাল প্রেস ক্লাবের আয়োজনে সেই র্যালিতে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সেই র্যালিতে অংশগ্রহণ করবেন এবং সেখানে র্যালিটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এছাড়াও নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠান মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে একটি বড় প্যান্ডেলের মাধ্যমে কিন্তু অনুষ্ঠান এবং মেলার যে আয়োজন করা হয় প্রতি বছরের নেই এবছরও করা হয়েছে সেই অনুষ্ঠানমালা। অর্থাৎ এবছর ত্রিশালবাসীর অনেকটাই আক্ষেপ রয়েছে, অর্থাৎ তারা চাচ্ছিলেন যে জাতীয় পর্যায়ে যেন এই নজরুলের জন্মজয়ন্তী ময়মনসিংহের ত্রিশালে উদযাপন করা হয়। সেই লক্ষ্যে আমরা দেখেছি তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলনও করেছিলেন এবং সেই আশা কিন্তু প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি এবং তারা প্রত্যাশা রাখছেন আগামী বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে যেন অনুষ্ঠিত হয়, সেই বিষয়টি দাবি কিন্তু তারা করছিলেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, এই ত্রিশালে কবি অবস্থান করেছিলেন 2 বছর, সেই দিনগুলো আসলে আপনার কাছে কেমন মনে হয়? ধন্যবাদ। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী, তার বাল্যস্মৃতি বিজড়িত এই ত্রিশালের মাটিতে তার বেড়ে ওঠা এবং ত্রিশালের রফিজুল্লাহ দারোগা তাকে আসানসোল থেকে যখন নিয়ে আসে, ত্রিশালে আসার পর তার কবিত্ব বিকশিত ঘটে এবং আজকে অনেক প্রাবন্ধিক এবং গুণীজন বলে গেছে যে যদি ত্রিশালে তাকে না হতো হয়তো বা সে জাতীয় কবি হইতো না। আজকে আমরা তার শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে তার জাতীয় দিনে আমরা ত্রিশালবাসী প্রত্যাশায় ছিলাম যে এবার 126তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে ত্রিশাল হবে, যেহেতু ত্রিশালের মাটিতে তার নামে গড়ে উঠেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। তবু আমরা ত্রিশালবাসী খুশি আনন্দিত যে কবির এই জন্মবার্ষিকীর জন্য ত্রিশালবাসী অপেক্ষা করে। এই দিনটিকে আমরা আনন্দের সাথে, আমরা উৎফুল্লের সাথে আমরা এটা গ্রহণ করি এবং এই নজরুল জয়ন্তীকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা এখানে আসে নজরুল মেলা উপভোগ করতে। আজকে আপনাদেরকে জানাতে চাই যে কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, প্রতিবারই করা হয়, এবং ত্রিশাল প্রেস ক্লাব আনন্দ শোভাযাত্রার উদ্যোগ নিয়েছে এবং আমরা ত্রিশালবাসী নজরুলকে ভালোবাসি, নজরুলকে আমরা হৃদয়ে ধারণ করেছি, তাকে আমাদের হৃদয় থেকে মোছার মতো নয়। আমরা প্রত্যাশা করবো আগামী দিনে যেন ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী, এটা ত্রিশালবাসী এবং নজরুল প্রেমীদের দাবি। তিনি বলছিলেন আগামী বছর যেন জাতীয় পর্যায়ে ত্রিশালে অনুষ্ঠিত হয় জন্মজয়ন্তী, সেই বিষয়টি বলছিলেন। আমরা আরেকজনের সঙ্গে ছোট্ট করে একটু জানতে চাই, এই কবি নজরুলকে নিয়ে ত্রিশালবাসী হিসেবে আপনিও গর্বিত, এই বিষয়টিকে কিভাবে দেখেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীকে ঘিরে এই ত্রিশালের কবির কৈশোর স্মৃতিবিদ এই ত্রিশালের যে নজরুল প্রেমী, আজকে এই জন্মজয়ন্তী উপলক্ষে দেখা গেছে যে ত্রিশালের সর্বস্তরের জনগণ কিন্তু আজকে এই মেলায় অংশগ্রহণ করবে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে। কিন্তু বিগত দিনে গত ফ্যাসিস্ট সরকারের সময় এই ত্রিশালের যে নজরুল
যে মূল অনুষ্ঠানটা ছিল, এই মূল অনুষ্ঠানটা একটা আবদ্ধ করে একটা হল রুমে বন্দি করার মতো অবস্থায় ছিল। কিন্তু আমাদের এই ত্রিশালের স্থানীয় আমাদের যে ত্রিশালের যে নেতা জাতীয় ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব, উনার একান্ত ইচ্ছাতে এবং উনার প্রচেষ্টায় আজকে এই ত্রিশালের নজরুল একাডেমি মাঠ, ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে কিন্তু আজকে নজরুল মেলা এবং মূল অনুষ্ঠানটা উদযাপিত হচ্ছে। এই জন্য আমরা তিনি কিন্তু বলছিলেন যে জন্মজয়ন্তী অনুষ্ঠান ঘিরে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলেন। আমরাও দেখেছি ময়মনসিংহের ত্রিশালে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে এসেছেন এবং বলা যায় যে একেবারেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী কিন্তু ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী তারেক রহমান। জি ধন্যবাদ আপনাকে। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার দিনটি উদযাপন করছে। এখানে আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, এখানে গুণীজনেরা এসেছেন, এখানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এসেছেন। সকাল থেকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি ছিলেন, তার বিভিন্ন গান এবং কবিতা আবৃত্তি করা হচ্ছে। এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এসেছে। আমরা একটু গানটা আপনাদেরকে একটু শোনাতে চাই। আমরা একটু জেলা কালচার অফিসারকে যুক্ত করতে চাই। আজকে কি কি প্রোগ্রাম আছে এখানে একটু আপনি যদি বলেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে গাম্ভীর্যপূর্ণ এবং মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী অংশ নিয়েছে, সেই সাথে আমাদের অনেক বিদ্যালয়ের স্টুডেন্টরাও জাতীয় কবিকে জানার জন্য এখানে উপস্থিত হয়েছে, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। আমি ধন্যবাদ আপনাকে। জি বলছিলেন নজরুলকে নিয়ে বিভিন্ন রকমের গান আবৃত্তি হচ্ছে এবং গবেষণা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখানে। জি এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কবি নজরুলের জন্মবার্ষিকী নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সুমন, ইলিয়াস, তারেক, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শুনছিলাম নজরুল জয়ন্তী উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আয়োজনের নানা খবরাখবর। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুরের দাসানী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, ভাঙন রোধে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি আসলে যেটি বলছিলেন যে বকশীগঞ্জের দশানী নদীর তীরে যে মানুষগুলো বসবাস করছে তারা মূলত নদী ভাঙনের সাথে যুদ্ধ করে তাদের জীবিকা নির্ভর করছে। আসলে আমরা যদি একটু দেখাই যে প্রচুর পরিমাণে ভাঙনের ফলে এই এলাকাতে প্রায় 300-র উপরে মানুষের সয় সম্পদ এবং বাড়িঘর কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেটি বলেছে মূলত
তাৎক্ষণিকভাবে তারা প্রকল্প করেছে এবং তারা প্রাথমিকভাবে এই নদী ভাঙন রোধ করার জন্য কাজ করে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা কথা বলেছিলাম দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সাথে। তিনি আমাদের যেটি বলেছেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করা হয়েছে এবং তাদেরকে প্রাথমিকভাবে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে টিন বরাদ্দ দিবে। আপনারা দেখছেন যে মূলত এই নদী ভাঙন রোধ করার জন্য আমরা দেখতে পেরেছি যে এই নদীর পারে কিন্তু মানুষগুলো তারা মানববন্ধন করছে। আমরা যদি একটু কথা বলতে চাই তাদের সাথে, তারা আসলে আজকের যে মানববন্ধন সেটি আমরা একটু কথা বলতে চাইবো যে এই যে মানববন্ধন আজকে আপনারা আসলে কি দাবি করছেন, কেন এই মানববন্ধন? আমাদের দাবি আমাদের এলাকার 11টা গ্রামের অনেক ক্ষতি হয়েছে। এই 11টা এলাকার মিনিমাম 300 ঘরের উপরে নদী ভেঙে ফেলেছে। অনেক পাকা ধান, আপনার অনেক আবাদ পাট, ধরেন ভুট্টা, সবকিছু নদীতে চলে গেছে। আমাদের মেরুচর ইউনিয়নের সবাই গরিব লোক, বেশিরভাগই দরিদ্র লোক। আমাদের সবার অনেক ক্ষতি হয়েছে। সরকারের কাছে এই আবেদন যে আমাদের এলাকার দিকে একটু সুনজর দিয়ে দেখবেন, যাতে আমাদের এলাকার যাই হোক কিছু হলেও যে কোনো অনুদান দিয়ে আমাদের লোকদেরকে কিছু হলেও সাহায্য করতে পারে। জি, এই যে টানা ভাঙনে যে মানুষগুলো অসহায় মানুষ হয়ে পড়েছে, মূলত তাদের সবারই ঘর ছিল, বাড়ি ছিল, কিন্তু আজকে তারা ঘর হারা হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাইবো আরেকজনের কাছে। এই যে আপনাদের আজকে মানববন্ধন, এখান থেকে সরকারকে আপনারা কোন বার্তা দিতে চাচ্ছেন? আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই, এই মেরুচর ইউনিয়নের যে এলাকায় ভাঙন হচ্ছে, এলাকায় বেশিরভাগ হতদরিদ্র মানুষ। আমরা এখানে এমন একটা জায়গায় নদী ভাঙন হচ্ছে যেখানে কয়েকশো পরিবারের ঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা বিলীন হয়ে গেছে। একটা ব্রিজ বকশীগঞ্জ টু দেওয়ানগঞ্জের যে সংযোগ ব্রিজ, সেই ব্রিজটা পর্যন্ত প্রায় বিলীন হওয়ার পথে। তো আজকে আমাদের এই মানববন্ধন থেকে সরকারের প্রতি দাবি থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে যাতে এই যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করে এবং পাশাপাশি নদী ভাঙনের যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, এটা আমাদের দাবি থাকবে এখানে। জি, এই যে শুনছিলেন যে মূলত নদী পাড়ের মানুষগুলো তারা যে দাবি করছে যেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নদী ভাঙন রোধে যেন স্থায়ীভাবে কোনো প্রকল্প ব্যবস্থা করে, এই দাবি কিন্তু করছে এই নদী পাড়ের মানুষগুলো। এই ছিল মূলত দশা নদীর ভাঙনের সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জামালপুরের দশারি নদী ভাঙ্গন নিয়ে সর্বশেষ খবরাখবর। নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব ভূমি সেবা প্রদানে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ভূমি সপ্তাহ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, যেমনটি বলছিলাম, 3 দিন ব্যাপী ভূমি সপ্তাহ আয়োজন করা হয়েছে এবং সেই 3 দিন ব্যাপী চলবে এই আয়োজন। কি কি থাকছে এই আয়োজনে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। রাজশাহীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী যে ভূমি মেলা, তার আজকে উদ্বোধন হয়েছে। সকালে জেলা যে বিভাগীয় কমিশনার আছে তিনি এই মেলার উদ্বোধন করেছেন। এখানে বিভিন্ন স্টল আছে। মূলত নাগরিকদের ভূমি সম্পর্কে বিভিন্ন ধারণা দিতেই আজকের এই মেলাটি শুরু হয়েছে এবং দেশব্যাপী মূলত এই মেলা চলছে। রাজশাহী জেলা প্রশাসন বলিয়া ভূমি অফিস চত্বরে আজকের যে ভূমি মেলাটির আয়োজন করেছে। সকাল থেকে নাগরিকরা এসেছেন এখানে, তাদের যে জিজ্ঞাসা ভূমি সংক্রান্ত সেগুলোর সম্পর্কে ধারণা নিয়েছেন এখানে যারা ভূমি সংক্রান্ত কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে। এবং মেলাটির যে আয়োজন হয়েছে, আমরা একটু অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বর কাছ থেকে একটু শুনতে চাই যে এই মেলাটির উদ্দেশ্য কি এবং এই মেলাটি 3 দিন ব্যাপী এখানে কি কি সেবা দেওয়া হবে, নাগরিকরা আপনাদের কাছ থেকে কি কি তথ্য জানতে চাচ্ছে, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। জি, ধন্যবাদ। আপনারা দেখেছেন আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তার মাধ্যমে ভূমি মেলা 2025 শুভ উদ্বোধন ঘোষিত হয়েছে এবং তারই প্রেক্ষিতে বিভাগীয় প্রশাসন রাজশাহী, জেলা প্রশাসন রাজশাহী এবং থানা ভূমি অফিস বোয়ালিয়া মিলে আজকের এই ভূমি মেলাটি আমরা আয়োজন করেছি। 3 দিন ব্যাপী এটি চলমান থাকবে। আপনারা জানেন যে মানুষ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকে, নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান সহ ল্যান্ড রিলেটেড অনেক ধরনের সেবা গ্রহণ করে থাকে। বিশেষ করে যে সকল সেবাসমূহ ডিজিটালাইজড হয়েছে, এই সেবাসমূহ মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার জন্য, মূলত মানুষকে সচেতন করার জন্য যে মানুষ যে এখন ঘরে বসে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারে, নামজারি আবেদন করতে পারবে এবং নামজারির খতিয়ানটিও সে ঘরে বসে নিতে পারবে। এছাড়া আরও যে সকল সমস্যাগুলো আছে এগুলো যেন একটা নির্ধারিত জায়গা থেকে আবেদন করে সেবা খুব সহজে নিতে পারে, এই বিষয়গুলো সকলকে জানানোই কিন্তু আমাদের এই ভূমি মেলার উদ্দেশ্য। আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা হয়রানির বিভিন্ন কথা শুনে থাকি, কিন্তু যে বিষয়টি দাঁড়ায় যে মানুষ যখন সচেতন হয়ে যাবে, মানুষের সচেতনতা যখন বৃদ্ধি পাবে, মাঝখানে যারা চক্র আছে এই চক্র কিন্তু আর সুবিধা নিতে পারবে না। সকল ধরনের সেবা মানুষ খুব সহজে পাবে। বর্তমান সরকার
বিভিন্নভাবে চেষ্টা করছে, ঐকান্তিকভাবে চেষ্টা করছে মানুষ যেন হয়রানিমুক্ত সেবা পায়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে ভূমি সপ্তাহ মেলা যেটি শুরু হচ্ছে, এখানে যারা ভূমি সংক্রান্ত যারা সেবা নিতে আসবেন তারা যেন হয়রানির শিকার না হন, এগুলো বিষয়ে তারা এখানে নাগরিকদের সচেতন করবেন এবং ভূমি অফিসগুলিকে ঘিরে এক ধরনের দালাল চক্ররা তৎপর থাকে, তাদের সম্পর্কেও যেন সাধারণ নাগরিকরা সচেতন থাকেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে এবং নাগরিকদেরকে উদ্বুদ্ধ করা হবে যে ভূমি যেহেতু ডিজিটালাইজেশন হয়েছে সেখান থেকে তারা যেন অনলাইনে এই সেবাগুলি পেতে পারেন বা এই ধরনের সেবা যে তারা সরকার সুবিধা রেখেছে সেগুলো মূলত এখানে এই ধারণাগুলি দেওয়া হবে। আমরা যদি একটু বুথগুলি দেখানোর চেষ্টা করব, এখানে ভূমি উন্নয়ন কর, ই পর্চা সেবা, এগুলো সব ধরনের সেবার যে ভূমি সংক্রান্ত আছে এবং ভূমি ই মিউটেশন যেসব সুবিধাগুলি আছে এবং ভূমি সংক্রান্ত যে তথ্যাদি প্রয়োজন সবগুলোর স্টল কিন্তু এখানে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে এবং যারা ভূমি কর্মকর্তারা আছেন তারা প্রতিটি স্টলে আছেন। নাগরিকরা যারা এখানে সেবা নিতে আসবেন তারা সেখান থেকে এসব তথ্যগুলি পাবেন। বলা যায় যে একটি ভূমি যে সংক্রান্ত যে তথ্যাদি এক ক্লিকে যে সেবা পাওয়ার যে সিস্টেম সেটি মূলত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই মেলার আয়োজন। 3 দিনব্যাপী এই মেলাটি চলবে সারা দেশেই, যেহেতু এই মেলাটি আজকে থেকে শুরু হয়েছে। এবারের যে স্লোগান সেটি হলো নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি, এই স্লোগান নিয়েই আজকের এই মেলাটি শুরু হয়েছে এবং 3 দিনব্যাপী মেলা আগামী 3 দিন পরে যে শেষ হবে তার মধ্য দিয়ে মূলত নাগরিকদের ভূমি সংক্রান্ত যে ভয় ভীতি বা প্রতারণা আছে তা থেকে মানুষকে দূরে রাখার কৌশল হিসেবে সরকারের এই আয়োজন। তো রাজশাহী থেকে এই ছিল স্নেহা, আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাজশাহীতে আয়োজিত ভূমি মেলার সর্বশেষ খবরাখবর। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল এসেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যেমনটি বলছিলাম উপদেষ্টা উপস্থিত হয়েছেন, কি কি কর্মসূচি রয়েছে আজ, এখন কোথায় আছেন উপদেষ্টা জানাবেন? জি স্নেহা, আপনি জানেন যে এই আজকে মধুপুরে এই যে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা যিনি রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, উনি মধুপুরে এসেছেন এবং মধুপুরে বেশ কয়েকটি কার্যক্রমের তিনি উদ্বোধন করবেন। এই মুহূর্তে তিনি কিছুক্ষণ আগে এই মধুপুরে বেরিবাদ এলাকায় এসেছেন, জাতীয় উদ্যানে। এইখানে তিনি শালবন গজারির যে চারা সেটি রোপণ করেছেন এবং এই রোপণকে কেন্দ্র করে তিনি এইখানে পরিদর্শন করবেন। পাশাপাশি মধুপুরের যে সীমানা প্রাচীর রয়েছে এবং পিলার যেগুলো রয়েছে সেই পিলারের কার্যক্রম তিনি উদ্বোধন করবেন এবং তিনি এছাড়াও তিনি এই জাতীয় জীববৈচিত্র্য দিবস যে উপলক্ষে তিনি এখানে একটি সেমিনারে অংশগ্রহণ করবেন এবং এর পাশাপাশি তিনি এই মধুপুরের বিভিন্ন বন নিয়ে তিনি কথা বলবেন এবং স্থানীয়দের সাথে তিনি মত বিনিময় করবেন এবং তিনি বলছেন যে এখন তিনি এই বনের যে গাছ সেটি রোপণ করবেন, সেই উপলক্ষে তিনি এই বিষয়ে কথা বলবেন। আমরা একটু কথা বলবো এই যিনি এই উপদেষ্টা রয়েছেন তোমার সাথে, একটু বলবেন যে এই আজকের কার্যক্রমের যেভাবে আমরা জানি যে এই বনের শাল গজারি উজাড় হচ্ছে, শুকনো মৌসুমে আগুন ধরে দেওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে এই শাল গজারি বনের যে চারা রোপণ করছেন সেটি কতটুকু কার্যকর হবে? কতটুকুন কার্যকর হবে এটা আপনাদের উপরও নির্ভর করবে, এই এলাকার মানুষের উপরও নির্ভর করবে। আমাদের প্রাকৃতিক বন কেটে বাণিজ্যিক বনায়নের একটা নেশা ঢুকে গেছিল, আর আমাদের এখন যে বিদ্যমান বননীতি সেখানে এটাকে সমর্থনও করা হয়েছিল, কিন্তু এটা করে আমরা দেখেছি যে আসলে প্রাকৃতিক বন না থাকলে জীববৈচিত্র্য তো থাকে না, অনেক বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। আরেকটা সবচাইতে বড় কথা হচ্ছে এই বনের উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী গারোরা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা এই বনের থেকেই অনেক কিছু সংগ্রহ করে জীবিকাটা চালায়। ফলে আমরা এই একাশিয়া গাছ, ইউক্যালিপটাস গাছ যেখানে যেখানে আছে পর্যায়ক্রমে সেগুলো সরিয়ে আমরা শাল এবং সহযোগী দিয়ে পুনঃস্থাপন করব। আমরা আশা করি এটা টেকসই হবে, কারণ এইটা এই বনের জন্য কোনো নতুন আবিষ্কার না, এই বনে এরাই ছিল, আমরা উল্টো এখানে ইউক্যালিপটাস নিয়ে এসেছি। আর আমরা চেষ্টা করব এটাকে টেকসই করতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণটাকে নিয়ে। স্থানীয় জনগোষ্ঠীকে এটা হৃদয়ে ধারণ করতে হবে যে তাদের শালবন আমরা আবার তাদেরকেই ফিরিয়ে দিচ্ছি, এবং এটা টেকসই করার জন্য আমরা আরো কয়েকটা কাজ করব। এক হচ্ছে এখানে যারা প্রথাগত বনবাসী আছে, বনের উপরেই যারা নির্ভরশীল,
তাদের যে 6 রকমের বনের অধিকার আছে, ভূমি অধিকার সহ, সেটা সেটেলমেন্ট করার কাজও শুরু করব। আর তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে বন বিভাগের, সেটাও আমরা আজকে প্রায় 129টি মামলা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। তাদেরকে যে হয়রানিমূলক বিভিন্ন মামলার মুখোমুখি করা হয়, তাদের হয়রানি হয়, সেখানে আমরা চেষ্টা করছি যে তাদের যদি কোনো বন অপরাধ থাকে তারা যেন বন বিভাগের সাথে মিলে মুচলেকা দেয় যে এই অপরাধগুলো আর করবে না, আর বাকি বন মামলাগুলো আমরা প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় উপদেষ্টা, এটা হচ্ছে যে কিছু ময়ূর আপনি অবমুক্ত করবেন। এই যে বনের যে বানরগুলো রয়েছে, সেটি তারা ক্ষুধার কারণে তারা খাবারের সংকটে লোকালয়ে চলে যাচ্ছে, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? তারা কেন খাবারের সংকটে পড়তেছে? কারণ ইউক্যালিপটাস গাছ তাদেরকে তাদের খাবার দিচ্ছে না। ফলে যেই গাছগুলো খাবার দিবে, একটু আগে নামগুলো শুনেছেন, সেই গাছগুলো লাগানোই হচ্ছে তাদের জন্য, যাতে তাদের খাবারের অভাবটা না হয়। আর ময়ূরটা আজকে অবমুক্ত করব না, কিন্তু ময়ূরটা অবমুক্ত করার যে প্রক্রিয়াটা, এটা শুরু করব। কারণ এরকম হঠাৎ করে অবমুক্ত করা যায় না, ও তো আর প্রাকৃতিক পরিবেশে অভ্যস্ত না। ফলে একটু অভ্যস্ত হলে তারপরে সময় বুঝে আমরা অবমুক্ত করব। জি, আপনাকে ধন্যবাদ। জি, তিনি বলছিলেন যে এই মধুপুরের আদিবাসীরা যে বন মামলায় তারা বন মামলা দিয়েছেন, সেই মামলাগুলো তারা প্রত্যাহার করে নেবেন। পাশাপাশি তিনি বলছেন যে এই যে বনের যে অন্যান্য যে বিষয়গুলো, গাছপালা, বিশেষ করে এই কালভেক্টাস গাছগুলো তারা অপসারণ করবে বন থেকে। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম টাঙ্গাইল থেকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে যে কর্মসূচি রয়েছিল, সেই কর্মসূচির সর্বশেষ খবরাখবর। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 55 কিলোমিটার সড়কে ঈদ যাত্রার প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। এ নিয়ে আরো জানাতে হাইওয়ে মুন্সিগঞ্জ অংশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 55 কিলোমিটার এলাকায় কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তারা কিন্তু এখানে টহল অনেক জোরদার করেছে এবং এই সড়কে কিন্তু আপনার তারা যেটি বলছেন যে এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানোর কারণে কিন্তু মাঝে মাঝেই আপনার দুর্ঘটনা ঘটে এবং যত্ন গাড়ি পার্কিং করে যাত্রী এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা ঘটে বলে আমরা এখানে তাদের সাথে কথা বলে জেনেছি। তো এবার ঈদকে সামনে রেখে তারা এই মুন্সিগঞ্জের অংশে প্রায় 30 কিলোমিটার সড়কে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তো আমি এখন এইখানকার যিনি কর্মকর্তা রয়েছেন, হাসারা হাইওয়ে পুলিশের ওসি, তার সাথে একটু জানার চেষ্টা করব আপনারা কি ধরনের আসলে প্রস্তুতি গ্রহণ করেছেন। এই আমরা আসলে ঈদ উপলক্ষে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং মাননীয় অতিরিক্ত আজীবন মহোদয় স্যারের নির্দেশক্রমে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। অলরেডি কিন্তু আমরা 3টা মোবাইল টিম আমাদের নিজস্ব কাজ করছে, 2টা চেকপোস্ট এবং 4টা মোবাইল টিম, 2টা চেকপোস্ট, 6টা টিম আমাদের কাজ করছে নিরাপত্তা এবং যানজট নিরসনের জন্য, এবং একটা রেখা সর্বাপরি কাজ করছে। ঈদ উপলক্ষে আমাদের আরো সংখ্যা বাড়বে, আমাদের ঈদের প্রোগ্রাম যখন শুরু হবে আরো বাড়বে। আমরা চেষ্টা করছি গত ঈদের মতো এই ঈদেও আমরা যারা যাবেন, বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদেরকে আমরা নিরাপদে নির্বিঘ্নে প্রেরণ করার জন্য এবং তাদের যেতে পারে সেই ব্যবস্থা রাখার জন্য। সেই সাথে আমরা জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার রয়েছেন, র্যাব, সেনাবাহিনী, তাদের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আশা করছি আমরা এই ঈদও আমরা ভালোভাবে পার করতে পারবো। তবে গরু বোঝাই যে ট্রাকগুলি আছে, সেই কারণে কি কোনো সমস্যা হতে পারে কিনা, সেই বিষয়ে আপনারা কি? হ্যাঁ, আসলে এই ঈদের সময় অপরাধটা কিন্তু বেড়ে যায়, সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের স্যারেরা একটা প্ল্যান করেছেন এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি, যার কারণে কিন্তু ইমিডিয়েটলি আমরা কিন্তু নিরাপত্তা জোরদার করেছি এবং তারা যেন নির্বিঘ্নে যেতে পারে, এরকম দুর্ঘটনা চুরি চিন্তা যেন কবলে না পড়ে, সেই ব্যবস্থায় সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা কাজ করছি। ধন্যবাদ আপনাকে। স্নেহা, আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার ওসি জানিয়েছেন যে তারা এই গরু বোঝাই ট্রাকগুলি কিন্তু তারা নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য তাদের কিন্তু টহল জোরদার করেছে এবং এইখানকার যাত্রী এবং চালকরা জানিয়েছেন যে সড়কের পাশে যদি অস্থায়ী গরুর হাট না হয় তাহলে কিন্তু এই সড়কে কোনো যানজট এবং ভোগান্তি ছাড়াই কিন্তু তারা আসলে তাদের যাত্রীরা কিন্তু
নিরাপদে ঘরে ফিরতে পারবেন বলে এখানকার কর্তৃপক্ষ এবং যাত্রীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের থেকে সবশেষ খবর। স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে নিরাপত্তা প্রস্তুতি রয়েছে তার সর্বশেষ খবরাখবর। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রয়েছে। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।